আর 2 টাকা বাড়িয়ে 34 টাকা কেজিতে ধান কিনবে সরকার। চালের দাম 50 নির্ধারণ। নির্বাচনের আগে এই সংগ্রহ শেষ করতে চায় সরকার। কেনা হবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। চট্টগ্রামের নিমতলায় ফ্লাইওভার থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ল জিপ গাড়ি। প্রাণ গেল সাইকেল আরোহীর, পথচারী সহ আহত 5। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদ। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। হামলাকারীদের গ্রেফতার সহ 3 দফা দাবিতে 9 ঘন্টার আলটিমেটাম। জ্বালানি খাতে আশার আলো। পুনঃখনন করা সিলেটের কৈলাসটিলা 1 গ্যাস কূপে মিলেছে প্রায় 50 লাখ ঘনফুট গ্যাস। 2-1 দিনের মধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা। এবং আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে যোগ দিতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ প্রত্যয়। এই অংশগ্রহণ কূটনৈতিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে আশা সংশ্লিষ্টদের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। নির্বাচনের আগেই ধান চাল সংগ্রহ শেষ করতে চায় সরকার। বিকেলে সচিবালয়ে গণমাধ্যমের কাছে এই কথা জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এবার ধান 34 এবং চালের দাম 50 টাকা নির্ধারণ করা হয়েছে। সংগ্রহ কার্যক্রম চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। ধান চাল মিলিয়ে 6 লাখ টন সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও আমন মৌসুমে ধান চাল সংগ্রহের ঘোষণা দিয়েছে সরকার। এবার প্রতি কেজি ধান 34 টাকা কেজি দরে সংগ্রহ করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে ধান চাল সংগ্রহের বিষয়ে জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এবার আতপ চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে 49 টাকা কেজি দরে এবং সেদ্ধ চাল দাম নির্ধারণ হয়েছে 50 টাকা কেজি। সর্বনিম্ন 5 লাখ টন সেদ্ধ চাল, 50,000 টন আতপ চাল এবং 50,000 টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে তা আরও বাড়ানো যাবে। সেক্ষেত্রে অর্থের কোনো অভাব পড়বে না বলে জানান খাদ্য উপদেষ্টা। এই ধান চাল সংগ্রহ চলবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। তবে সে সময়ে জাতীয় নির্বাচনের সময় হওয়ায় নির্বাচনের আগেই ধান চাল সংগ্রহের কাজ শেষ করতে চায় সরকার। ধান কেনা হবে প্রতি কেজি 34 টাকা দরে, সিদ্ধ চাল 50 টাকা কেজি, আতপ চাল 49 টাকা কেজি। ফেব্রুয়ারি যেহেতু জাতীয় নির্বাচনের জন্য নির্ধারিত, সুতরাং এর আগে প্রায় সবটা সংগ্রহ করে ফেলার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। এছাড়া অন্তর্বর্তী সরকার খাদ্য বান্ধব কর্মসূচির আওতা বাড়িয়েছে উল্লেখ করে খাদ্য উপদেষ্টা আশা প্রকাশ করেন, সরকার যখন দায়িত্ব হস্তান্তর করবে তখন দেশে অনেক বেশি পরিমাণ খাদ্য মজুদ থাকবে। 5 মাস দেয়া হতো 50 লাখ লোককে, 50 লাখ পরিবারকে 30 কেজি করে চাল 15 টাকা দামে। আমরা এটাকে করি 6 মাস ব্যাপী, এটাকে কর্মসূচিটা চালনা করি। সরকার কিন্তু পরবর্তী সরকারের জন্য বিভিন্ন পর্যায়ে কাজগুলিকে কমফোর্টেবল রেখে যাবে, এই ব্যাপারে আমরা কমিটেড। বড় মৌসুমেও রেকর্ড পরিমাণ ধান চাল সংগ্রহ হয়েছে, ফলে ঘাটতি হওয়ার আশঙ্কা নেই বলে জানান খাদ্য উপদেষ্টা। আমরা যত বেশি করতে পারবো তত বিদেশ থেকে আমদানি কমাতে পারবো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন আয়োজনে নাগরিকদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। সরকার ও নির্বাচন কমিশনকে এই শঙ্কা দূর করে আস্থা তৈরি করতে হবে বলে জানিয়েছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দুপুরে খুলনায় নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে প্রাক নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা শেষে তিনি এ কথা বলেন। নাগরিকদের মনের ভিতরে এখনো যে শঙ্কা, এত যে ভীতি, এই ভীতি এবং শঙ্কাকে দূর করতে হবে। এবং এই শঙ্কা এবং ভীতি দূর করতে হলে সরকার তার প্রশাসন এবং নির্বাচন কমিশনকে আরও বলিষ্ঠ ভূমিকায়, আরও সততার সাথে, আরও মুক্তভাবে আলোচনার মাধ্যমে এই আস্থাকে জাগাতে হবে। বাংলাদেশকে যদি আমরা রপ্তানিমুখী শিল্প বলেন বা যোগ্য আমদানির জন্য বলেন, আমাদের বন্দর ব্যবস্থাপনাকে উন্নত করতে হবে। এই যে বন্দর ব্যবস্থাপনার ক্ষেত্রে যে দ্রুততা, যে অস্বচ্ছতা এটার ভিতর দিয়ে করা হলো, এইটার ভিতর দিয়ে হয়তো একটি ভালো কাজের আমরা সুফল থেকে বঞ্চিত হব। 9 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার সহ 3 দফা দাবি জানিয়ে আন্দোলন স্থগিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে একযোগে সড়ক ও রেলপথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
3 শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দুপুরে ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থীরা কাজলা গেটে জড়ো হন। পরে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। এর আগে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে এসে একটি হোটেলে ফাইন্যান্স বিভাগের 3 শিক্ষার্থী খাচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত একজনকে রামদা দিয়ে আঘাত করে এবং দুজনকে তুলে নিয়ে যায়। পরে রাত 11:15টার দিকে তাদের ফেলে রেখে যায়। আহত দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত এবং এই যে আমাদের সাথে এখনো কোনো যোগাযোগ করে নাই। আজকের মধ্যে আমরা এখানে এর বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। প্রশাসন, পুলিশ সহ আশপাশে যারা দায়িত্বরত আছে তাদের প্রতি আমাদের প্রশ্ন যে তারা কেন আমাদের ভাইকে বাঁচাতে আসলো না, আজকে আমাদের ভাই মেডিকেলে কেন? এখানে রাকসুরও কেউ জড়িত না, এখানে ছাত্র শিবিরেরও কেউ জড়িত না। অযথা এই ব্যাপারগুলো প্রচার করা হয়। মানে মূল সমস্যাটা কিন্তু বাইরে গিয়ে ওরা জলঘোলা করার চেষ্টা করে। এই চেষ্টাটা আমরা এগুলো ধিক্কার জানাই। চাঁদপুরে পঞ্চম দিনের মতো কর্মবিরতি পালন করছেন সরকারি কলেজের শিক্ষকরা। সকাল থেকেই চাঁদপুর সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজের শিক্ষকরা কর্মসূচিতে অংশ নেন। গত রোববার থেকে সারা দেশে সরকারি কলেজে কর্মরত এমন 2500 শিক্ষক এই আন্দোলনে যোগ দেন। বলেন, অর্থ নয়, কেবলমাত্র পদমর্যাদার দাবিতেই তাদের এই আন্দোলন। এ সময় প্রভাষক পদে যোগ দিয়েও 12 থেকে 15 বছর পদোন্নতি বঞ্চিত তারা। চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে ছিটকে পড়ল জিপ গাড়ি। এতে ঘটনাস্থলেই প্রাণ গেল সাইকেল আরোহীর। আহত হয়েছেন পথচারী সহ 5 জন। বিকেলে বন্দর থানার নিমতলা বিশ্বরোড মোড় এলাকায় ফ্লাইওভার থেকে টয়োটা জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় চাপা পড়ে এক বাইসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। পথচারী সহ আহত হয়েছেন অন্তত আরও 5 জন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বান্দরবানের রুমার কেওক্রাডং সড়কে চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে 11 পর্যটক আহত হয়েছেন। পুলিশ জানায়, ভোরে বগালেক থেকে চাঁদের গাড়িতে গাইড সহ 13 জনের একটি টিম কেওক্রাডং যাচ্ছিল। পেঁপে বাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা 11 জন পর্যটক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে পাঠানো হয় বান্দরবান সদর হাসপাতালে। আহতরা সবাই কুষ্টিয়ার বাসিন্দা। জ্বালানি খাতে আশার আলো। পুনঃখনন করা সিলেটের কৈলাসটিলা 1 গ্যাসকূপে মিলেছে প্রায় 50 লাখ ঘনফুট গ্যাস। 2-1 দিনের মধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা করছে কর্তৃপক্ষ। বিস্তারিত ইকরামুল কবিরের প্রতিবেদনে ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। 64 বছরের প্রাচীন কূপ থেকে পঞ্চমবারের মতো গ্যাস উত্তোলনে ব্যস্ত বাপেক্সের প্রকৌশলী সহ 1.5 শতাধিক লোকবল। সবশেষ 2019 সালে গ্যাস উত্তোলন বন্ধ হয় এই কূপে। পরিত্যক্ত কূপটিতে চলতি বছরের 12 আগস্ট পুনরায় খনন কাজ শুরু করে বাপেক্স। বৃহস্পতিবার সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি কর্তৃপক্ষ জানায়, গোলাপগঞ্জের কৈলাসটিলা 1 নম্বর কূপ থেকে দৈনিক মিলছে 50 লাখেরও বেশি ঘনফুট গ্যাস, যা জাতীয় সঞ্চালন লাইনে সংযোজন করা সম্ভব। 2-1 দিনের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হবে। 5 দিন ধরে ডিএসটি করেছি একটু নিশ্চিত হওয়ার জন্য যে ফ্লোটা আমরা পেয়েছি এটা সাস্টেন করে কিনা সেটাকে একটু দেখার জন্য। আসলে এত স্বল্প সময়ে হয়তো সবটা বোঝা যায় না, তো তারপরে আমরা অন্যান্য ওয়েলের চাইতে এখানে বেশি সময় ধরে টেস্ট করেছি, যে যাতে করে কোনো রকমের ডিপ্লিশন থাকলে আমরা যেন এখনই বুঝতে পারি। 1961 সালে কূপটি খনন করে পাকিস্তানি কোম্পানি সেল। এই কূপ থেকে 1983 সাল থেকে 1995 সাল পর্যন্ত দৈনিক 2 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হতো। 1995 সালে বন্ধ হওয়ার পর 1997 সালে পুনরায় খননের পর দৈনিক 1 কোটি 20 লাখ, 1998 সাল থেকে 2014 সাল পর্যন্ত 2 কোটি 10 লাখ ঘনফুট এবং 2018 সালে দৈনিক 90 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হয়।
কূপটিতে 1600 BCF এর মতো গ্যাস মজুত আছে, যা বাজার মূল্য প্রায় 3000 কোটি টাকা। পুনরায় খনন কাজে ব্যয় হচ্ছে 73 কোটি টাকা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বাংলা সময় আরো থাকছে। সংস্কারের অভাবে জরাজীর্ণ মোংলা বন্দরের শ্রমিক কলোনি, ঝুঁকিপূর্ণ 25টি ভবনে বাস করছেন 10,000-এর বেশি শ্রমিক। জোর করে থাকছেন বহিরাগতরাও। বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা। আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে যোগ দিতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ প্রত্যয়। 4 দিনের নৌ সমাবেশে অংশ নিতে সকালে চট্টগ্রাম ছেড়ে যায় যুদ্ধ জাহাজটি। এর মাধ্যমে আঞ্চলিক নৌ নিরাপত্তার কূটনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বাহিনীর সদস্যদের পেশাগত মান উন্নয়ন হবে বলে আশা সংশ্লিষ্টদের। সুসজ্জিত বাদক দলের পরিবেশনায় আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ প্রত্যয়কে। শ্রীলঙ্কার নৌবাহিনীর 75 বছর পূর্তি উদযাপনে আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশগ্রহণের জন্য কলম্বোর উদ্দেশ্যে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের নেভাল ছেড়ে যায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ প্রত্যয়। এর আগে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হাসান 150 কর্মকর্তা ও নৌ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এই সময় দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধান অতিথি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে নৌবাহিনীর অংশগ্রহণ আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে, পাশাপাশি নৌ সদস্যদের পেশাগত মান উন্নয়নে সহযোগিতা করবে। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যে দক্ষতা অর্জন করেছেন, এ সফরে তার সার্থক প্রতিফলন থাকবে। বিদেশের মাটিতে বাংলাদেশ নৌবাহিনীর তথা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি অন্য দেশের নৌবাহিনী সম্পর্কে জ্ঞানার্জন এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশগ্রহণ শেষে জাহাজ প্রত্যয় আগামী 5 ডিসেম্বর চট্টগ্রাম ফিরে আসার কথা রয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে নির্মিত 3টি ল্যান্ডিং ক্রাফট জাহাজ রফতানি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। সকালে মারওয়ান শিপিং লিমিটেডের কাছে হস্তান্তর করা হয়। তেল, গ্যাস ফিল্ডে ভারী যন্ত্রপাতি পরিবহনে জাহাজ 3টি ব্যবহার করা হবে বলে জানান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক। দেশের রপ্তানিমুখী জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের নির্মিত 3টি ল্যান্ডিং ক্রাফট জাহাজ মায়া, এমি, মুনা হস্তান্তর করা হলো সংযুক্ত আরব আমিরাতের কাছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান মারওয়ান শিপিং লিমিটেডের কাছে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাহাজ 3টি আরব আমিরাতে বন্দর থেকে তেল ও গ্যাস ফিল্ডে ভারী যন্ত্রপাতি পরিবহনে ব্যবহৃত হবে। আগামীতে আরো বড় জাহাজ তৈরি করে বিভিন্ন দেশে রপ্তানি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। যে ধরনের টেকনোলজি নিয়ে আমাদের দেশের বিজ্ঞানীরা কাজ করছেন, আমাদের পরবর্তী প্রজন্ম বিদেশে শিক্ষা নিয়ে বাংলাদেশের ব্যবসায় যুক্ত হচ্ছেন, আমরা অবশ্যই আশাবাদী সামনের দিনে এর চেয়ে বহুগুণ বড় শিপ আমরা তৈরি করতে পারবো। এমন উদ্যোগে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কে নতুন দিগন্তের পথ তৈরি করবে বলে মনে করেন আরব আমিরাতের রাষ্ট্রদূত। I would love to see more and more of this project in the future, inshallah. Finally, I would like to extend my gratitude to the all engineer, to the all officials, crews, and all the dedicated people that have made this project a reality. এ পর্যন্ত প্রতিষ্ঠানটি 11টি দেশে 36টি জাহাজ রপ্তানি করেছে, যার বাজার মূল্য 138 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সংস্কারের অভাবে জরাজীর্ণ মোংলা বন্দরের শ্রমিক কলোনি। অনুমোদন না থাকলেও ঝুঁকিপূর্ণ 25টি ভবনে বসবাস করছেন 10,000-এর বেশি শ্রমিক। এমনকি অনেক বহিরাগত জোর করে দখল নিয়েছে। রয়েছে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা। ভবনগুলোর দায়িত্ব বন্দর কর্তৃপক্ষে থাকলেও এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি কোনো কর্মকর্তা। মাহমুদ হাসানের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট।
80-র দশকে বাগেরহাটের মোংলা বন্দরে শ্রমিকদের বাসস্থানের জন্য ডক শ্রমিক পরিচালনা বোর্ডের অর্থায়নে প্রায় 25টি ভবন নির্মাণ করা হয়। তখন থেকে 10,000-এর বেশি শ্রমিক বসবাস করে আসছিলেন। 2008 সালে সরকার ডক শ্রমিক পরিচালনা বোর্ড বিলুপ্ত ঘোষণা করলে ভবনগুলো চলে যায় বন্দরের নিয়ন্ত্রণে। 2011 সালে ডক শ্রমিকদের পাওনা পরিশোধ করে বিদায় জানায় কর্তৃপক্ষ, কিন্তু ভবনগুলোতে এখনও বেশিরভাগ শ্রমিক বাস করেন। এমনকি অনেক বহিরাগত জোর করে দখল করে নিয়েছে অনেক বাসা। দীর্ঘদিন সংস্কার না করায় অধিকাংশ ভবনেই বর্তমানে জরাজীর্ণ। পলেস্তারা খসে পড়েছে, ফাঁকা দরজা, জানালার গ্রিল নেই, ঘরের দেয়ালে ফাটল, ভেতরে স্যাঁতসেঁতে। কোনো ভবনেই নেই বিদ্যুৎ ও পানির সংযোগ। সব ভবনেই ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড টাঙিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নিয়ন্ত্রণ না থাকায় অনেক বাসায় বসে মাদকের আড্ডা। ভবন সংস্কার ও পুনর্বাসনের দাবি শ্রমিকদের। লোক আছে মনে করেন প্রায় 5,000, কিন্তু শ্রমিক আছে মনে করেন 2,000। এই 2,000কে চিহ্নিত করিয়া একটা সীমিত জায়গায় ব্যবস্থা করবে, আর বাকিগুলো তার যে ব্যবস্থা লাগে সেটা করবে। সেটা আসলে মোংলা বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে যে ঘোষণা দিয়েছে, তারা এই ভবন থেকে তাদেরকে নেমে যাওয়ার জন্য বলছে, কিন্তু মূলত হচ্ছে যে পুনর্বাসন না করে তাদেরকে নামার জন্য বলা হয়েছে। এইটা অনৈতিক। বন্দর কর্তৃপক্ষ অ্যানাউন্স করছে যে এই ভবনটা ঝুঁকিপূর্ণ, তবে বন্দরে এই ঝুঁকিপূর্ণ অবস্থায় বন্দরের শ্রমিকরা কোথায় বসবাস করবে এটা রিপিয়ার না করে তারা শুধু ঘোষণাই দিচ্ছে। ভবনগুলোর দায়িত্ব বন্দর কর্তৃপক্ষের থাকলেও ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি কোনো কর্মকর্তা। অন্যদিকে 2012 সালের সেপ্টেম্বরে সেখানকার বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হলেও বকেয়া রয়েছে 30 লাখ টাকার বেশি বিল। সময় সংবাদ, মোংলা। সুন্দরবনের গহীনে প্রতি বছর রাস উৎসবের সুযোগে অপরাধে লিপ্ত হচ্ছে এক শ্রেণীর মানুষ। বন বিধ্বংসী কর্মকাণ্ডে দিন দিন ঝুঁকিতে পড়ছে এই বিশ্ব ঐতিহ্য। পলিথিন ও প্লাস্টিক ফেলে নষ্ট করা হচ্ছে বন ও সমুদ্রের পরিবেশ। ক্ষতির মাত্রা বুঝতে পেরে স্বয়ং বন বিভাগও বলছে বন রক্ষা করতে বিকল্প চিন্তা জরুরি। তানজিম আহমেদের রিপোর্টে বিস্তারিত। দেখে কে বলবে এটি সুন্দরবনের গহীন এলাকা। দুবলাচরে মেলা বসেছে ঠিক নববর্ষের মতো। অধিকাংশ মানুষের হাতে পলিথিন বা প্লাস্টিক বস্তু খেয়াল খুশি মতো ফেলে দিচ্ছেন বনে বা সাগরে। অপরদিকে বনের মধ্যে প্রবেশ করে ফাঁদ দিয়ে হরিণ শিকারে মারছে আরেকটি চক্র। বছরে অন্তত 3 দিন এমন চিত্র থাকে সুন্দরবনে। গত 3 থেকে 5 নভেম্বর রাস উৎসবে দুবলাচরে দেখা যায় সারি সারি দোকানে বাহারি সব পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। চারিদিকে আলোকসজ্জা, খেলনা, কসমেটিক্স, খাবারের ছড়াছড়ি। উচ্চ শব্দে বাজছে মাইক, সাউন্ড বক্সও। সাগরে মাছ ধরতে আসা জেলেদের 5 মাসের অস্থায়ী নিবাসও এই চর আর বন। হাজার হাজার পলিথিন আর প্লাস্টিকে পরিবেশ দূষণের প্রতিযোগিতা সবখানে। অথচ আইন তো বলছে বনের মধ্যে করা যাবে না এমন কিছু যাতে বন্যপ্রাণী বা পরিবেশের ক্ষতি হয়। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই বছরের পর বছর এমন বন বিধ্বংসী কার্যক্রমে হতবাক পরিবেশবাদী সহ সচেতন মানুষ। সুন্দরবনের ভিতরে আমি মনে করি না যে এরকম মার্কেট থাকা উচিত, কারণ বাংলাদেশের মানুষের সব থেকে বড় যে সম্পদ সেটি হলো সুন্দরবন। রাসমেলা কিন্তু সুন্দরবনের বাইরে হতে পারে। আমরা যদি ওই অভ্যাসটাকেও যদি আস্তে আস্তে আমরা লোকালয়ে নিয়ে আসতে পারি, তাহলে মনে হয় আমরা সুন্দরবনকে বাঁচাতে পারবো, রাস উৎসবটাও পালিত হবে। এদিকে বন বিভাগও বলছে সংস্কৃতি ধরে রাখা বা সামান্য কিছু রাজস্বের চেয়ে অনেক বেশি জরুরি বন রক্ষা করা। ব্যবসায়িক উদ্দেশ্য সফল কিংবা ধর্মীয় আর সংস্কৃতিগত উদ্দেশ্যকে যদি সামনে রেখে মানুষকে এইভাবে অ্যাক্সেস দেই, মানুষ এখন অনেক বেশি এই অসচেতনতার জন্য সুন্দরবনটি কিন্তু আমরা ওই সিলেটের সাদা পাথরের মতো হারিয়ে যাবে। রাস উৎসবের 3 দিনে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে অবস্থিত দুবলাচর সংলগ্ন এলাকা থেকে 32 জনকে আটক ও 7,000 ফুট হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করে বন বিভাগ। তানজিম আহমেদ, সময় সংবাদ। বাংলা সময় আরো থাকছে। খুলনায় বাড়ছে স্কুল থেকে ঝরে পড়া শিশুর সংখ্যা। অল্প বয়সেই যুক্ত শ্রমবাজারে পাচ্ছে না সুপেয় পানীয়, বড় ধরনের ঝুঁকিতে ভবিষ্যৎ। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাগেরহাটের সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ। প্রতিষ্ঠানটি 100 বছর পার করলেও আগের জনবল ও অবকাঠামো দিয়ে দীর্ঘদিন ধরে চলছে শিক্ষা কার্যক্রম। তবে সংকট সমাধানে কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হয়েছে জানান অধ্যক্ষ। আলী আকবর টুটুলের তথ্য, আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট।
পুরাতন ও জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। 5টি ভবনের মধ্যে 2টি পরিত্যক্ত। 84টি শ্রেণীকক্ষের মধ্যে আছে মাত্র 48টি, যার মধ্যে বেশিরভাগই ভগ্নদশা। শ্রেণীকক্ষের অভাবে নিয়মিত ব্যাহত হচ্ছে পাঠদান। দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাগেরহাটের সরকারি প্রফুল্লচন্দ্র কলেজের এমন দশা। এমনকি নেই কোনো অডিটোরিয়াম। সেমিনার কাম বিভাগীয় অফিস 11টির মধ্যে 5টির অবস্থায় নাজুক। আমাদের এখানে ক্লাসরুম নাই, তারপরে আমাদের শিক্ষক সংকট রয়েছে। আমরা আইসে 2টা কিংবা 3টা ক্লাস পাই। এখানে বাথরুম সংকট আছে, ভবন সংকট আছে এবং শিক্ষক সংকট আছে। ক্লাস শেষ না হলে আমরা অন্য একটা ক্লাস করতে পারতেছি না। শিক্ষক সংকটের কারণে সব বিষয়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালানো যাচ্ছে না। অনার্স ও মাস্টার্সে প্রতি বিভাগে 12 জন করে শিক্ষক থাকার কথা থাকলেও কোনো কোনো বিভাগে 1 থেকে সর্বোচ্চ 4 জন শিক্ষক রয়েছেন। শতবর্ষ বয়সী কলেজটিতে নতুন বিষয় মনোবিজ্ঞান, সমাজ কল্যাণ, ভূগোল, কৃষি শিক্ষা, ফিন্যান্স ও ব্যাংকিং, মার্কেটিং এবং পরিসংখ্যান বিষয় না থাকায় শিক্ষার্থীরা ভর্তি হতে পারছে না। একটা শতবর্ষী কলেজে যে সকল সুযোগ সুবিধা থাকা দরকার তার ন্যূনতম আমি মনে করি এখানে নাই। নবীন শিক্ষার্থী যারা, তাদের অত্যন্ত সুন্দরভাবে ক্লাসে অবস্থান করানোর জন্য আমাদের অবকাঠামো বাড়ানোর দিকে অতি সত্বর গুরুত্ব দিতে হবে। এই শিক্ষক স্বল্পতার কারণে আমার শিক্ষার্থীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কলেজের সংকট সমাধানে বারবার কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে জানালেন অধ্যক্ষ। মাত্র 3টা মূল ভবন নিয়ে কাজ করছি, বাকি 2টা ভবন পরিত্যক্ত, কিন্তু ওইটা এখনো পরিত্যক্ত ঘোষণা করা যায়নি। ফলে নতুন কোনো বিল্ডিং আমরা বারবার চেয়েও এখনো পাইনি। কলেজটিতে বর্তমানে প্রায় 11,000 শিক্ষার্থী রয়েছেন। 68 জন শিক্ষকের পদের মধ্যে 33টি শূন্য। 1918 সালে বাগেরহাট শহরের হরিণখানা এলাকায় প্রতিষ্ঠিত কলেজটি পদার্থবিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নাম অনুসারে পিসি কলেজ নামকরণ করা হয়। সময় সংবাদ, বাগেরহাট। চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে ছিটকে পড়ল প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই প্রাণ গেল সাইকেল আরোহীর। আহত হয়েছেন 4 জন। এই মুহূর্তে বন্দর থানায় আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে আসলে একটি প্রাইভেট কার পড়ে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ঠিক বিকাল 4টার পরে এই ঘটনাটি ঘটেছে এমনটি আমরা জানতে পেরেছি। আমরা এখন বন্দর থানায় এসেছি। আমার সামনে যে গাড়িটি দেখছেন এই গাড়িটি কিন্তু আসলে অবস্থা থেকে বোঝা যাচ্ছে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে। এই গাড়িটি একটি প্রাইভেট কার এবং দেখে যেটি বোঝা যাচ্ছে এটি হ্যারিয়ার একটি গাড়ি। মূলত আজ বিকাল 4টার পরে এই দুর্ঘটনাটি ঘটেছে। ফ্লাইওভার এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার থেকে কিন্তু এই গাড়িটি পড়ে গেছে এবং এই গাড়িটির নিচে চাপা পড়ে আসলে একজন সাইকেল আরোহী মোহাম্মদ শরীফ নামে 50 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। আমরা কিছুক্ষণ আগে তার ভাইয়ের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন তার ভাইয়ের মৃতদেহ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা অভিযোগ করে বলছেন মূলত ওভার স্পিড থাকতে পারে, ওভার স্পিডের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে এমন অভিযোগ তারা করছেন। আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি গাড়ি পড়ে গিয়ে সাধারণ মানুষের গাড়ির উপর পড়া এবং যে জায়গাটিতে পড়েছে নিমতলা এলাকায়, সেখানে আরও অনেক বেশি মানুষের কিন্তু জটটা থাকে এবং এই গাড়ির ভিতরে আসলে যারা ছিলেন তাদেরও অবস্থা এখন কি সেই বিষয়টি আমরা এখনো জানতে পারিনি, কারণ তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখনো পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি। পার্শ্ববর্তী ইসলামিয়া হাসপাতালে নিয়ে গেছে এমনটি তথ্য আমরা পেয়েছি। এবং কিছুক্ষণ আগে আমরা এখানে কয়েকজন ব্যক্তির সাথে কথা বলেছিলাম। আসলে যারা এই গাড়ির ভিতরে ছিলেন তাদের আত্মীয় বলছেন, তারা বলছেন এয়ারপোর্টে যিনি গাড়ি ড্রাইভ করছিলেন তার পিতাকে এয়ারপোর্টে ছেড়ে দিতে গিয়েছিলেন এবং এয়ারপোর্ট থেকে ছেড়ে দিয়ে আসার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে এমনটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে আসলে কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে পুলিশ যখন পুরোপুরি তদন্ত করবে বা পুরোপুরি তদন্ত শেষ হবে তখন হয়তো জানা যাবে কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এর আগে আমরা জেনেছি বেশ কয়েকটি প্রায় 20 থেকে 22টি মতো বাঁক রয়েছে। সেই বাঁকের মধ্যে বিভিন্ন সময় কিন্তু গাড়ি চালানোটাও অনেক বেশি দুরূহ হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই খবরটি শোনার পর এই নিমতলা এলাকার আশেপাশে যারা সাধারণ মানুষজন রয়েছে সবাই কিন্তু এখানে ছুটে আসছেন। তবে আমরা এখানে খবর নিয়ে যেটুকু জানতে পেরেছি যেহেতু 4টা থেকে 4:30টার মধ্যে নিমতলা এলাকাটি একটি আসলে অনেক মানুষের ভিড় থাকে। তবে একজন পথচারী যিনি এই গাড়ির নিচে চাপা পড়েছেন তিনি পানি নিতে এসেছিলেন, তার বাসা গোসালডাঙ্গায় এমনটি আমরা জানতে পেরেছি। ওনার ভাই আমাদেরকে নিশ্চিত করেছেন বিষয়টি। সেই ব্যক্তির নাম শরীফ এবং এই গাড়িতে আমরা 4 জন ছিল এমনটি আমরা জানতে পেরেছি। তবে যখন আমরা পুলিশ কিংবা ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে কথা বলতে পারবো তখন হয়তো আমরা পুরোপুরি জানবো কি কারণে দুর্ঘটনাটি ঘটেছিল সেটি জানা যাবে। তবে এখানকার যারা সাধারণ মানুষজন এসেছেন তারা বলছেন হয়তো ওভার স্পিড ছিল যে কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের আসলে নিরাপত্তা বেষ্টনী ভেঙে নিচে গাড়িটি পড়ে গেছে এমনটি
কিন্তু তারা বলছেন। আপনারা আসলে গাড়িটি দেখেই বোঝা যায় উপর থেকে গাড়িটি পড়ার কারণে নিচে গাড়িটির কি অবস্থা হয়েছে এবং এই গাড়ির ভেতরে যারা ছিলেন তাদের আসলে কি অবস্থা সেটি যখন আমরা তাদের তথ্য পাবো তখন হয়তো আমরা জানাতে পারবো আমাদের দর্শকদের তারা কি অবস্থায় আছে। তবে ঘটনার পরেই আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছি, সেখানে আমরা তাদেরকে নিয়ে যাওয়া হয়নি এমনটি আমরা জানতে পেরেছি। তবে কিছুক্ষণ আগে আমরা তথ্য পেয়েছি এই পার্শ্ববর্তী যে বেসরকারি ইসলামিয়া হাসপাতাল আছে সেখানে এই ব্যক্তিদের নিয়ে যাওয়া হয়েছে। তাদের আত্মীয় স্বজন কয়েকজন এসেছিলেন, তারা আমাদেরকে জানিয়েছেন তাদের আসলে তারা খবর নিয়ে আমাদেরকে জানাবেন তাদের কি অবস্থা। এই গাড়িতে আসলে 4 জন ছিল না 5 জন ছিল সেই বিষয়টি আমাদেরকে জানাবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। তবে তারা আমাদেরকে বলেছেন এই যে যিনি গাড়িটি চালাচ্ছিলেন সেই গাড়ির যিনি মালিক পিতা তাকে এয়ারপোর্টে ছেড়ে দিতে যাচ্ছিলেন, তিনি দেশের বাইরে যাচ্ছিলেন। এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার পথে মূলত তাদের বাসা হচ্ছে বাইজিত এলাকায় এমনটি আমাদেরকে জানিয়েছেন। হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নিমতলা এলাকায় নিচে পড়ে যায় এবং আপনারা দেখছেন গাড়িটির যে অবস্থা বোঝা যাচ্ছে আসলে এত উপর থেকে গাড়িটি পড়ার কারণে আসলে বোঝা যাচ্ছে গাড়িটির যে কি অবস্থা। এবং এখানে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করেছি, যেহেতু তারা কি কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে সেটি তদন্ত নিয়ে ব্যস্ত। আমরা পুলিশ প্রশাসনের সাথে এখনো কথা বলতে পারিনি, তবে যখন পুরোপুরি তদন্ত শেষ হবে তখন হয়তো আমরা বলতে পারবো কি কারণে আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে সেই বিষয়টি আমরা জানাতে পারবো। এবং আপনারা আমার সামনে যে গাড়িটি আছে এই গাড়িটি একটি প্রাইভেট কার আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে যারা তাদের আত্মীয় স্বজন এসেছিলেন তারা আমাদেরকে জানিয়েছে এটি হ্যারিয়ার মডেলের গাড়ি হতে পারে এমনটি আমাদেরকে জানিয়েছে। তবে কি কারণে এই দুর্ঘটনা সাধারণ মানুষজন বলছে এভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি পড়ে যদি দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এই প্রশ্নটি তারা তুলছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর বন্দর থানা থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে, দেখছেন বাংলা সময়, সঙ্গে থাকুন বাংলা সময়। নরসিংদীতে আদালত প্রাঙ্গণে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন এক ছাত্রদল নেতা। দুপুরে আদালত ভবনের নিচতলার সিডিআর রুমের সামনে পলাশ উপজেলার পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সিয়াম হোসেনকে অজ্ঞাত সন্ত্রাসীরা লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনরা জানান, গত বছরের ডিসেম্বরে ঘোড়াশালের পাইকশা এলাকার একটি ছিনতাই মামলায় হাজিরা দিতে আদালতে যান তিনি। রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা ও স্ত্রীকে হত্যা চেষ্টার ঘটনায় গ্রেফতার লিমন মিয়ার আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে মেট্রোপলিটন 5 আদালতের বিচারক আশিকুর রহমান এ আদেশ দেন। পিপি আলী আশরাফ মাসুম জানান, শুনানিতে পুলিশ জানিয়েছে সঠিক তদন্তের জন্য লিমনকে আরেক দফা জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, সেজন্য রিমান্ড আবেদন করা হয়। আর এর আগেও 5 দিনের রিমান্ড দিয়েছিল আদালত। গত 13 নভেম্বর নগরের রাজপাড়া থানার ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়া ফ্ল্যাটে অভিযুক্ত লিমন মিয়া তার ছেলে তাওসিফ রহমানকে ছুরিকাঘাতে হত্যা করে। তার স্ত্রী তাসমিন নাহার দোষীকে হত্যার উদ্দেশ্যে জখম করে। লিমন নিজেও আহত হন। সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মইনপুর গ্রামের পরিত্যক্ত বাড়ি ও সুরমা নদীতে নোঙর করে রাখা ইঞ্জিন চালিত নৌযানে অভিযান চালায় বিজিবি। এ সময় শুল্ককর ফাঁকি দিয়ে ডলুরা সীমান্ত দিয়ে আনা 1,07,00,000 টাকা সমমূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়। বিজিবি জানায়, সীমান্তে অবৈধ চোরাচালান ও অনুপ্রবেশ বন্ধে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। দেখছেন বাংলা সময়। বিভিন্ন আয়োজনে 4 দশক পূর্তি উদযাপন করল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। সকালে প্রেস ক্লাব কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব। বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রেস ক্লাব সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে। ভবিষ্যতেও পেশাদারিত্ব বজায় রেখে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তারা। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
এবার 2 টাকা বাড়িয়ে 34 টাকা কেজিতে ধান কিনবে সরকার। চালের দাম 50 নির্ধারণ। নির্বাচনের আগে এই সংগ্রহ শেষ করতে চায় সরকার। কেনা হবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। চট্টগ্রামের নিমতলায় ফ্লাইওভার থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ল প্রাইভেট কার। প্রাণ গেল সাইকেল আরোহীর, আহত 4। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদ। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। হামলাকারীদের গ্রেফতার সহ 3 দফা দাবিতে 9 ঘন্টার আলটিমেটাম। এ ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আলিশা, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।